হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব, তাহলে চলুন শুরু করা যাক। ক্লান্ত দেহে বিছানা থেকে নেমে এলাম। সমস্ত শরীর থেকে ঝরনার মতো ঘাম বয়ে পড়ছে। বিছানার জন্তুটার দিকে কয়েক পলকের জন্য তাকালাম, চোখ বন্ধ করে শুয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমি মৃদুস্বরে ডাকলাম, স্যার। আমার টেকা ডাকি মাঝবয়সী মানুষটা হাত উঁচিয়ে টেবিলের দিকে ইশারা করল। দেখি টেবিলের উপর ৫ টাকার এক নোট। আমি সেটা না নিয়ে মানুষটার দিকে তাকিয়ে খেকিয়ে উঠলাম। রুম ভাড়ায় লাগে ৩০ টাকা, হোটেলের রিসিপশনিস্টকে দেওয়া লাগে ২০। এর উপর রাখি আম্মার কাছে আবার প্রতি সকালে ১০০ টাকা জমা করা লাগে। এই ৫ টাকা দিয়ে আমার বালের কাজটাও হবে না। আমি মাঝবয়সী বুড়ার দিকে চোখ তুলে কঠিন গলায় বললাম, আপনি ১-২-০-০ দিবেন কইছিলেন? এটা কি দিলেন? বুড়া চোখ এখনো খুলেনি, না খুলেই বলল, যা দিছি বেশি দিছি, কম কিছু দিই নাই। মিয়াভাগ এখান থেকেও। আমার মেজাজটা হুট করেই খারাপ হয়ে গেল। প্রত্যেকটা সময় এমনটা হয়। জানোয়ার গুলা খালি টাকা নিয়া গডিমসি করে লাগানোর পরেই খালাস। যত কম পারে তত কম দিয়ে বিদে হয়। রোজ রোজ এই দাম দর করতে কি ভালো লাগে, তাও আবার নিজের শরীর নিয়ে। মানুষ আনার সময় দাম দর, বিছানার থেকে ওঠার সময় দাম দর, প্রত্যেকটা মুহূর্ত শুধু দাম দর। আমি এলোপাথারি গালি শুরু করলাম। এমন সব গালি যা ছাপার অক্ষরে ছাপা যায় না। পরে মরত মানুষের সাহস কিসের জন্য জানি আধামাধা হয়ে যায়। আমি প্রত্যেকবার খেয়াল করি, একটু ধমক ধমক দিলেই কিছু টাকা বাড়িয়ে দেয়। সবাই অবশ্য দেয় না। আমার সাথেই থাকে শেফালি, ওরে একদিন পিটায় হাত ভেঙে দিয়েছিল এক। ওর দোষ, ওই মর্দের কাছে একটু বেশি টাকা চাইছিল। এতেই বিছানার কাছে রাখা কাঠের তক্তা দিয়ে পিটিয়ে ওর হাতের কনুইয়ের জয়েন্ট নাড়ায় দিয়েছিল। ঝাড়া ৪ সপ্তাহ কাজে বের হতে পারে নাই বেচারি। অবশ্য কাজে বের হতে না পারাটা আমাদের কাছে ঈদের মতোই। বুড়া আমার হুমকি ধামকিতে ভয় পেয়ে গেল। বিছানা থেকে নেমে খাটের এক পাশে দলামোচড়া হয়ে পড়ে থাকা প্যান্টটা টেনে নিয়ে পড়তে শুরু করল। বেলটা ঠিকঠাক লাগিয়ে পেছনের পকেট থেকে মানিব্যাগটা বের করে আমার দিকে তাচ্ছিল্যের সাথে ২-১০০ নোট এগিয়ে দিল। আমি কিছুক্ষণ চোখ পিটপিট করে টাকাটা নিলাম। বার্ষকই সেন, কমপক্ষে ১-০০০ তো দেন। আমি হতাশা মাখানো জোর গলায় বলে উঠলাম। আমাদের গলাটা যেন কেমন ভাঙ্গা, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি গমগমে। বুড়া খেকিয়ে উঠল, কুৎসিত গলায় বলতে শুরু করল, শট শয়তানের বাচ্চা, এই টাকায় পেট ভরে না। তোরে যে এটা দিচ্ছি এই তোর ভাগ্য, অন্য কেউ হইলে তো প্রথমে ফালা করত, তারপর ৩০টা টাকা দিয়া বের হয়ে যাইত। দেহিসর সামনেতে মনে হয় আমি সারারাত ওর সামনে এমন দাঁড়ায় থাকব। হের রূপ যেন এক্কেরে বায়া বায়া পড়ে, হেরে বেশি টাকা দিতে হইবে এখন। মানুষটা আমাকে আস্তে করে এক ঠেলা দিয়ে সামনে থেকে সরিয়ে বেরিয়ে গেল, যেন আমাকে ছুতেও ওনার ঘেন্না হচ্ছে। আমি কিছু বললাম না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে হাতের ১০০ টাকার নোট দুটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর টেবিলের উপরে রাখা ৫ টাকাটা হাতে মুঠি করে নিয়ে বেরিয়ে পড়লাম। এসব আমার অভ্যাস হয়ে গেছে। নিচে নেমে আবার রিসিপশনিস্ট মালটাকে এখন ২০ টাকা ধরিয়ে দিতে হবে। কিভাবে সে মালকে ২ পয়সা কম দেওয়া যায় সে চিন্তা করতে করতে সিঁড়ি দিয়ে একতলায় নামতে শুরু করলাম। ঢাকা শহরে হুট করে শীত নেমে যায়। রাস্তায় দাঁড়িয়েই সেটা টের পাচ্ছি। রাতের কনকনে ঠান্ডা বাতাস পরনের মোটা সুতা ওঠা সোয়েটারটার ফুটো দিয়ে ঢুকে হাড্ডি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। গা মাঝে মাঝেই হুড হুডিয়ে কেঁপে উঠছে। আমি ফুটপাত ধরে মাটির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলাম। আজকে ভালোই কামাই হয়েছে অন্ততকালকে, আর গত পরশুর চেয়ে তো বেশি। হোটেলের খরচ টর্চ মিটিয়ে ৪৫০ বেঁচে গিয়েছে। বস্তিতে ফিরে আমাকে আবার ১০০ দিতে হবে। তাহলে কত থাকে? ৩৫০ প্রায়। আমার খাওয়া থাকার কোনো খরচা নেই। সব রাখি আম্মায় দেখেন।
উনি হচ্ছেন আমাদের সবার মাথার উপরের ছাতার মতো একাকী বটবৃক্ষ। সেই ছোটবেলা থেকে আমার মতোদের খুঁজে খুঁজে নিয়ে এসে তিনি নিজের কাছে ঠাঁই দিয়েছেন। শিখিয়েছেন কিভাবে বেঁচে থাকতে হবে এই পঙ্গপালের মতো মানুষের মাঝে। অসম্পূর্ণ নারী বানানোর পরেও সৃষ্টিকর্তা বোধহ ওনার মাঝেমাতিত্বের সবচেয়ে বিশুদ্ধ বিষটাই বনে দিয়েছিলেন। সেই বুনে দেওয়া বীজ আস্তে আস্তে বড় হয়েছে, চারা থেকে গাছ হয়েছে। বিহবলারা বাচ্চার জন্ম দিতে পারে না, তাই সেই মায়ের গাছের ফল এখন আমরা ভোগ করছি। বিহন্নলা মানে জানেন তো? হিজডা। বিহন্নলা শব্দের অর্থ সহজ বাংলায় হিজডা। সামনে এক রিকশাওয়ালা সিটে বসে বিড়ি টানছে। দূর থেকে বিড়ির মাথার আগুন আর উৎকট গন্ধ দুটোই পাওয়া যাচ্ছে। আমি কাছে পৌঁছে গায়ে হাত ছুঁই যে বললাম, ওই যাবি। রিকশা প্রথমটায় ছিট মেরে উঠল। সেটা তৃতীয় লিঙ্গধারী কারুর গলার স্বরের কারণে নাকি মাঝরাত্রিরে গায়ে আচমকা কারো ছোঁয়া পাওয়ার কারণে সেটা বোঝা গেল না। বেচারা কিছুক্ষণ আমাকে জরিপ করল। রাতে যেসব রিকশাওয়ালারা রিকশা চালায় তারা প্রায় সব ধরনের যাত্রী ওঠায় রিকশায়। রিকশাওয়ালা হাতের বিড়িটা শেষ হয়ে আসছিল। মনে হয় ও ওটা ফেলে পা চাপা দিয়ে দিল। কই যাবে? আমি এক মুহূর্ত ভাবলাম কোথায় যাব। বস্তিতে ফিরব না, আর একবার রমনার সামনে যে দাঁড়াব। আরেকবার করব নাকি আজকে? না, শরীর সায় দিচ্ছে না, মন তো কোনো কালেই দিত না। আচ্ছা, অনেকদিন তো রোকন ছোটন গুলাকে দেখা হয় না, ওদের দেখতে যাব নাকি একবার? মার তো এখন কাঠের লাকড়ি নিয়ে পিঠা বানাতে থাকার কথা। রাতের দিকেই তো ট্রাকগুলো আসে ওই দিক দিয়ে। মাঝরাতের দিকে বেচাকেনাটা বেশি হয়, তার উপর এখন চলছে ভরা শীত। ড্রাইভাররা একবার না একবার পিঠা নেবার জন্য হেল্পারকে পাঠাবে, কেউ কেউ নিজে আসবে। এরকমই তো সবসময় হতো। ছোটবেলায় দেখতাম মা একপাশে আমাকে বসিয়ে রেখে পিঠা বানাত। শীতের মাঝে চুলার আগুনে আরাম আরাম লাগত। আমি বসে বসে আগুনের কাপা কাপা আলো স্কুলের পড়া করতাম। 1-0-0 সরকারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়েছি আমি। তখনও আব্বা বেঁচে ছিলেন, রাতে ট্রাকের হেল্পারি করতেন। অবস্থা মোটামুটি ভালো চলে যেত আমাদের। 4 পাশ করে 5-এ উঠলাম, ধরা পড়ল আমি একটু অন্যরকম, অন্য সবার মতো স্বাভাবিক নয়। আমার আব্বা বিশ্বাস করতে চান নাই, কিন্তু অবিশ্বাস করলে তো আর সত্যি বদলে যায় না। এক সকালে ঠিকই আমার সঙ্গত্রী ওরা নিতে চলে এলামায়। আমি কান্নাকাটি করে এক শেষ করলাম, কেউ আটকাতে এলো না। আম্মা মুখ ভার করে বসে থাকলেন, আমার দিকে মুখ তুলে তাকালেন না পর্যন্ত। আব্বা থাকলে হয়তো একটু আটকানোর চেষ্টা করতেন ওদের, কিন্তু তিনি তখন ফেরার স্মাগলিংয়ের কেসে। তারপর সেই ছোট্ট পৌঁছে গেলাম রাখি আম্মাদের কাছে। কমলাপুর স্টেশন যাবি? রিকশাওয়ালা কিছুক্ষণ সময় নিল। লুঙ্গির কোচা থেকে আরেকটা বিডি আর ম্যাচ বের করে বিডিটা ধরাল। বিডি ধরাতেও বেশ অনেকক্ষণ সময় গেল। উত্তুরে বাতাসে বারবার ম্যাচের কাঠি নিভে যাচ্ছিল। 2 টাকার বিডি ধরাতে বেচারা 3-0-0 কাঠি নষ্ট হল। ধোয়া ছাড়তে ছাড়তেও বলল, কত দিবা? আমি এক হাসি দিয়ে বললাম, ন্যায্য যত ভাড়াও। আমার হাসির আওয়াজে বেচারা আবারও ছিট খেয়ে উঠল। আমি রিকশায় চড়ে বসলাম। সমস্ত প্রাণবন্ত হাসি সুন্দর, আমাদের হাসিও। তাও কেন যেম লোকেরা ভয় পায় আমাদের হাসিকে? কেন পায়? পায় বোধহ দূরত্বের কারণে। আমরা ইচ্ছে করেই এক দূরত্ব টেনে নিয়েছি নিজেদের মাঝে। সত্যিই আমরা, নাকি আমাদের সমাজ এই দূরত্ব স্থাপত্যশিল্পী? স্বল্পবুদ্ধির মাথায় সেটা ধরতে পারি না। এই যে এত কেতাবি ভাষায় কথা বলছি, সেটা কেন বলছি? কারণ আমাদের মুখের আসল ভাষা শুনলে শব্দসমাজ সভয়ে দুহাত উঠিয়ে কান চাপা দিয়ে উঠবে, মুখে ছি করে উঠবে। এমনটা আমি চাচ্ছি না, অন্তত এখনের জন্য। কি কমিয়া যাইবা না নাকি? চায়ে চা একই দেখ, আমার গতরের দিকে খাড়াই থাকবার ইতভর। রিকশাওয়ালা রিকশায় উঠে পড়ল। পেডেল মারা শুরু হলো। শুকনা কাঠ পোড়ার টু গন্ধনাকে এসে লাগছে। রিকশাওয়ালাদের সাথে একচোট কিস্তি খেয়ে উঠ করে চলে এসেছি।
ভাড়া দেয়নি সেই নিয়ে গণ্ডগোলটা বেঁধেছে। রিকশাওয়ালা গুলোক পয়সা ছাড়া ছাড়তেই চাইছিল না। আমিও জানু মাল একচোট গালাগালির পরেও যখন কাজ হচ্ছিল না দেখলাম তখন কাপড় উঠিয়ে দেখাতে গেলাম শালাকে। ব্যাস হয়ে গেল বেটা, আর বেশি কিছু বলল না, জোরে কয়েকটা গালি দিয়ে একবার শুধু বলল, ভালো মনে কইরা উঠাইছিলাম, এই লাইগাই তো গড়ে কেউ উঠায় না। আল্লাহর কসম বাকি জীবনে যদি হিজড়া উঠায় সিগারিত। আমি আরেক ফের বকা বাধ্য করলাম। রিকশাওয়ালা বিটবিট করে গালি দিতে দিতে চলে গেল। আসলে ভাড়া আমি ঠিকই দিতাম ওকে, কিন্তু ওর ওমন উড়ুংধারুং ভাড়া চাওয়াটা শুনেই মেজাজটা খিচড়ে গেল। চৌধুরীপাড়া থেকে কমলাপুর স্টেশন নাকি ৮-০। আরে বেটা তুই আমারে টান্স না হাতি টান্স? এত টাকা চাস? এত কষ্টের টাকা সব তোর ভাড়ায় দিয়া দেই আমি। শালা! প্রচণ্ড শীত থাকায় এমন শীত আর কবে পড়েছিল খেয়ালে আছে? আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন ১ বছর বিষম শীত পড়েছিল। আমার পাশে শুয়ে শুয়ে শীতের গল্প করতাম তখন। আম্মা কখনো কখনো শুনত, বেশিরভাগ সময় শুনত না। পিঠা বেচাকেনায় ব্যস্ত থাকত। শীতের মাঝামাঝিতে যখন তীব্র শীত পড়ত তখন আমার বেচাকেনা ভালো হতো। একবার পিঠা বানানো, তারপর খরিদ্দারকে পিঠা এগিয়ে দেওয়া, এত সবের মাঝে তার সময় কয়ে আমার বাচ্চা বাচ্চা গল্প শোনার। আমি অবশ্য কারো শোনার পরোয়া করতাম না, কেউ শুনুক বা না শুনুক, তাতে কোনো কিছু যাওয়া আসার মতো বয়স আসলে তখন ছিল না। আমার শুধু নিজের মনে বকে যেতাম। চোখ বুঝলে সেই দিনগুলোর ঝাপসা রূপালী প্রতিচ্ছবি এখনো মনে ভাসে। আমার সব পুরনো স্মৃতি জীবন থেকে মুছে গেছে, শুধু এই স্মৃতিটা কি করে জান আধুমরা ঘোলাতে হয়ে এখনো মনের কোণে লুকিয়ে কোনো মতে বেঁচে আছে। মাঝে মাঝে চেতনাতে এসে ওটা মনও খারাপ করে দিয়ে যায়, আর তখন আমার ভালো লাগে। কি আশ্চর্য, মন খারাপ হওয়াতেও আমার ভালো লাগে। আম্মা আম্মা ও আসছে, খুডোকন ভীত গলায় আম্মাকে গিয়ে বলতে লাগল, আম্মা পিঠা বানাচ্ছে, ভাব ওঠা ভাপা পিঠা। আমি মাত্রই এসে পৌঁছেছি এখানে। রোকনের কথায় আম্মা ঘাট ঘুরিয়ে একবার দেখল আমাকে। আমি এগিয়ে যে এক ইট টেনে নিয়ে ওটার উপর বসলাম। কেমন আছে আম্মা? এদিকে কি মনে কইরা আইলাম? অনেক দিন তো দেখি না তোমরা, রোকনডারেও দেখি না অনেক দিন। আম্মা আর চোখে একবার রোকেনের দিকে তাকাল, ভয়ে মুখ সাদা হয়ে আছে বেচারার। হিজদাদের বিষম ভয়ে ওর। দিনকাল কেমন চলে তোর? এই তো চলে কোনো রকমকে। বেশ অনেকক্ষণ নীরব থাকলাম। আম্মা হঠাৎ এক চিঠি পিঠা বাড়িয়ে দিয়ে বললেন, নে পিঠা খায় এক গু। আমি সেটা নামায়ে রেখে বললাম, এক ভাপা পিঠা দেও না। আম্মা অনেকদিন ভাপা পিঠা খাওন হয় না আগে। আম্মা মুখ ঝামটা মারল। আমাকে ভাপা পিঠা দিয়ে তার পোষাবে না। আমি তাকে ১ পয়সা খরচা দেই না। ৬ মাসে একবার কি ২বার দেখতে আসি, আমার প্রতি তার তেমন কোনো দায়িত্বও নাই। দায়িত্ব না থাকলে মমতাও কমতে শুরু করে। তার উপর আমার নতুন জামাই অবশ্য বিয়ে হয়েছে। আমার আব্বা মারা যাবার ৩ মাসের ভেতরেই তার আবার একটু বাংলা খাওয়ার অভ্যাস আছে, সেই খরচও তাকেই দিতে হয়। আমি একটু রসালো গলায় আমাকে জিজ্ঞাসা করলাম, তোমার ভাতারের মাইজা পোলা হওনের কথা হেডার খবর কি? আম্মা আম্মা ঝট করে আমার দিকে তাকাল। মারে এসব জিজ্ঞাস শরম করে না তোর? হিজডার আবার শরম? হাসা ইলাগি। আম্মা চুপ করে থাকল, মুখটা দারিদ্র্যের কষাঘাতে শক্ত। কিন্তু তাও সেখানে এক পলকের জন্যই কিনা আমি মায়ের ঝলক দেখতে পেলাম। অবশ্য এটা আমার মনের ভুলও হতে পারে, তবুও আমি ভুলটাকে সত্য মানলাম। ৩ সত্য মানলাম। তয়ে যাই আম্মা। কিরে রোকন, জায়গা এই দিক আয়, ২০টা টেকা নিয়া জাগু। রোকন ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দিল। আমি ২ টাকার একটা পুরানো নোট ওর হাতে ঠুসে দিলাম। আম্মার দিকে তাকিয়ে হাসি দিলাম। পেছন হাঁটতে শুরু করলাম। বেশ অনেকটা দূর এসেছি। এমন সময় পেছন থেকে দৌড়াতে দৌড়াতে এল। ওর হাতে এক কাগজের ঠোঙা। ও কিছু না বলেই ঠোঙ্গাটা আমার হাতে ধরিয়ে দিল। তারপর যেমনি দৌড়ে এসেছিল তেমনি দৌড়ে ফিরে গেল। আমি ঠোঙাটার ভেতরে তাকিয়ে মৃদু হেসে উঠলাম। ঠোঙার ভেতর ৪ ভাপা পিঠা ছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানিও। ধন্যবাদ।